আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো একটু না? ওকে, তোমরা মনে খারাপ রাগ টাগ নিও না একটু, কারণ বুঝতে পারছো। না হ্যাঁ, স্যার। এই তো অফলাইন অনলাইন দুই জায়গায় আসলে সময় দেওয়া শরীরে মানে ইয়ে হয় না, ঠিক আছে? মানে ইয়ে হয়ে যায়, তারপরেও তোমাদের সাথে চেষ্টা করছি মোটামুটি যতটুকু হয়। তোমরা আবার মনে করো না যে আমাদেরকে বঞ্চিত করছে বা এটা সেটা, হ্যাঁ? ঠিক আছে? ঠিক মানে আছে স্যার, সমস্যা নেই। এটা ফিল করার কোনো কারণ নাই, হ্যাঁ? ঠিক আছে, ওকে। পুষটা কি দেওয়া হয়েছে? এই তো, সবাই কজন জয়েন করছে দেখো তো। এক পানি আনো, পানি আনো, পানি আনো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি শুরু করছি। জেপিজি দিলাম, আবার দিয়ে বললাম পিডিএফ চাই, ঘটনা কি? হ্যাঁ, স্যার আপনি মনে হয় মিউট হয়ে গেছেন। আজকে কোন টপিক নিয়ে আলোচনা হবে? কি কোনটা তো আছে টপিক? আজকে টপিক কি তো আছে? স্পেলিং। স্পেলিং, তাই না? ওকে, কালকে তোমরা কালকে মিনিং। শোনো, কালকে আমরা ইয়ে ক্লাস করবো, হ্যাঁ? ওই প্র্যাকটিস ক্লাস করব, সলভ ক্লাস, হ্যাঁ? যারা পাবে না তারা ওই সলভ ক্লাসের জন্য পরে ইয়ে করে নিতে পারবে, ঠিক আছে? ভিডিওটা দেখে নিও, হ্যাঁ? রেকর্ডটা দেখে নিও। আর আমাদের তো কারেকশন একটা বাকি ছিল, কারেকশনের ক্লাস। ওকে, যেটা লিখে ফেলছে এটার মধ্যে থাকো, কারেকশনটা পাইলে কারেকশন পাবা, অসুবিধা নেই। কারেকশন ওই যে প্রথম 20টা প্রশ্ন আর কি, হ্যাঁ? কোনো সমস্যা নেই, পাবা পাবা, বাকি থাকলে পাবা। কারেকশনকে কারেকশন দিয়ে দেবো নাকি? কারেকশন প্রথম 20টা প্রশ্ন আছে না? না আমি স্যার, কারেকশন আজকে দেবো, স্পেলিং আর দেন স্যার। স্পেলিং স্পেলিং আর দেবো, ওয়ার্ড মিনিং। স্পেলিং দেবো। না স্যার, স্যার দিয়ে দেন স্পেলিং কারেকশনটা। স্পেলিং দেন স্যার। ভালো হয় স্যার। স্পেলিং স্যার আর কালেকশন ওয়ার্ড দেওয়ার মিনিং দরকার দেন নাই স্যার। স্যার, স্পেলিং স্পেলিংটা এর দেন দরকার। স্যার আজকে। স্যার কারেকশনটা স্পেলিং দিয়ে আর দিন ওয়ার্ড স্যার। মিনিং দেন, সামনে পরীক্ষা আছে। জি স্যার, জি স্যার, আচ্ছা, ঠিক স্যার আছে, দিচ্ছি, স্পেলিং হ্যাঁ? ওয়ার্ড মিনিং। জি স্যার, আচ্ছা, ঠিক স্পেলিং আছে। ওয়ার্ড মিনিংটা দেন স্যার। স্যার কারেকশন দিলে ভালো হয়। স্যার কারেকশনটা মানে অর্ধেক হয়েছে তো এটা স্যার যদি অর্ধেক হয়েছে তো, ভালো। অর্ধেকটা না পুরো স্যার, হয়ে গেলে স্পেলিং ভালো দেন। আছে। আমাদেরটা স্পেলিংটা দেন স্যার আজকে। ওকে, কথা হচ্ছে যেটা আছে সেটা দেই, যেটা লেখা আছে সেটা দেই, কারেকশন জি একটা স্যার, পরে দিয়ে দেবো, আচ্ছা অসুবিধা আচ্ছা। নেই। জি স্যার। ঠিক আছে, আর ইয়ে করো না, জামালা করে লাভ নেই, বাদ দাও, বুঝতে পারছি। স্যার ধন্যবাদ। লিখে হচ্ছে ওই নেক্সট ক্লাসে হটলাইনে বলে দিবা ইয়াটা দেওয়ার জন্য, হ্যাঁ? ওই যেটা কারেকশন। ঠিক আছে, হ্যাঁ? লেখো রুল 1। লেখো এনএস এর পরে আইবল বসবে।
এবল বসবে না। তাহলে কোনো ওয়ার্ডের মধ্যে যদি এনএস থাকে তাহলে এনএস এর পরে কি বসবে, আইবিএলই নাকি এবিএলই? বলো আইবিএলই বসবে। হ্যাঁ, যেমন মনে করো, বলো এই ওয়ার্ডটা কি কারেক্ট নাকি ভুল? বলো এনএস, তাহলে এনএস এর পরে কি এবল বসবে? বলো আইবল বসবে। সো এনএস এর পরে এইবল বসে না, কি বসে? আইবল বসে। ঠিক আছে, আরো কয়েকটা এক্সাম্পল দেখো। বলো অস্টেন্সিবল। বলো ইনসেন্সিবল। বলো রিপ্রিহেন্সিবল। রিপ্রিহেন্সিবল। রেসপন্সিবল। বলো অ্যাপ্রিহেন্সিবল। বলো কম্প্রিহেন্সিবল। বাংবা এটা। সো এনএস থাকলে কি হবে? এনএস এর পরে আইবিএলই বসবে। রিপ্রিহেন্সিবল মানে নিন্দনীয়। বলো রিপ্রিহেন্সিবল মানে কি? বলো নিন্দনীয়, তিরস্কারযোগ্য, কন্টেম্পটেবল। ইনসেন্সিবল মানে আনঅ্যাওয়ার। বলো ইনসেন্সিবল। বলো মানে বলো ইনকনসাস, আনকনসাস। বলো অনবগত, অবগত নয়, ইনসেন্সিবল। অস্টেন্সিবল মানে জাঁকজমকপূর্ণ, সই। অস্টেন্সিবল মানে কি? বলো সই মানে লোক দেখানো, জাঁকজমকপূর্ণ। আর ইনসেন্সিবল মানে কি? বলো আনঅ্যাওয়ার। রিপ্রিহেন্সিবল মানে নিন্দনীয়। তাহলে এই বানানগুলোর কোনোটাই পরীক্ষা আসবে না। বলে এগুলোর কোনোটা পরীক্ষা আসবে না, তবে এখানে মিনিং হিসেবে এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। বলে এই দুইটা মিনিং ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন ব্যতিক্রম আছে এই সূত্রে দুইটা। বলে এই সূত্রে দুইটা ব্যতিক্রম আছে, এই দুইটা ব্যতিক্রম শিখে ফেলতে হবে। যেমন বলো ডিসপেন্সেবল। বলো ইনডিসপেন্সেবল। বলো ডিসপেন্সেবল। ডিসপেন্সেবল মানে কি? দ্যাট ক্যান বি ডিসপেন্সড উইথ। বলো বন্টনযোগ্য। আর ইনডিসপেন্সেবল মানে অপরিহার্য, এসেনশিয়াল। সো ইনডিসপেন্সেবল মানে কি? বলো অপরিহার্য মানে এসেনশিয়াল। ওইটা এত বড় করে দিচ্ছে, তারপর বলে বোঝে না কি দিছে। ওই যে আগের পোস্টটা এনএসআই 4 নম্বর লেখাটা নাকি বুঝে না। না 4 নম্বর নেই, আগের পোস্টার এনএসআই। বলো ব্যতিক্রম হচ্ছে দুইটা। এই রুলের মধ্যে এনএস এর পরে এবল বসে, এনএস এর পরে এবল বসে, এরকম দুইটা শব্দ আছে ডিকশনারিতে। হ্যাঁ, এই দুইটা শব্দ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে বানান হিসেবে এই দুইটা ভালো করে পড়বো। হ্যাঁ, বলো ডিসপেন্সড উইথ। এই ডিসপেন্সের পরে উইথ বসে। বলো ডিসপেন্সেবল মানে কি? বলো দ্যাট ক্যান বি ডিসপেন্সড উইথ।
ডিসপেন্সের পরে উইথ বসে 4 নম্বর, হ্যাঁ। দ্যাট ক্যান বি ডিসপেন্সড উইথ, ঠিক আছে, এই লেখাটা হয়তো বুঝতে পারেন এই করে, হ্যাঁ, দ্যাট ক্যান বি ডিসপেন্সড উইথ, বলো যেটা বন্টন করা যায়, হ্যাঁ, বন্টনযোগ্য। আর ইনডিসপেন্সেবল মানে অপরিহার্য। তারপর লেখো রুল 2, কোনো ওয়ার্ডের শুরুতে সি, লেখো কোনো ওয়ার্ডের শুরুতে এ থাকলে, কোনো ওয়ার্ডের শুরুতে এ থাকলে এবং এরপরে সি জি এল এদের কোনো একটি থাকলে ওই সি জি এল বলো ডাবল হবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এই সাউন্ডটাই করে দাও। কোনটা? ঠিক আছে, তো লেখো কোনো ওয়ার্ডের শুরুতে এ থাকলে এবং এর পরে সিজিএল এদের কোনো একটি থাকলে ওই সিজিএল সাধারণত ডাবল হবে, ঠিক আছে, ওই সিজিএল সাধারণত কী হবে, ডাবল হবে, ঠিক আছে। তোমার এবিলিটি থাকলে জুনায়েদ, বলো জুনায়েদ, তোমার যদি এবিলিটি থাকে তুমি বাজারের যত বই আছে সব পড়ে ফেলবা এবং আন্তর্জাতিকের যত বই আছে সব পড়ে ফেলবা, যাদের এবিলিটি আছে, ঠিক আছে। যদি এবিলিটি থাকে 20টা বই থাকলে এবিলিটি থাকে 20টা বই পড়ে ফেলবা। এখন খেয়াল করতে হবে 20টা বই মাথায় নিতে পারবা কি না। যদি নিতে পারো তাহলে সব পড়ে ফেলবো, আর যদি না নিতে পারো তাহলে একটা বইয়ের মধ্যে থাকো, ঠিক আছে, প্রয়োজনীয় বই, হ্যাঁ, যেটা বোঝার জন্য, শুধু এক্সারসাইজের জন্য না, যে বিগত বছরের প্রশ্নগুলো পড়লাম এইটাই যথেষ্ট না, আগে বলে রেখে, আগে নিয়ম বুঝো তারপরে বিগত বছরের প্রশ্ন দেখো, তাহলে কাজে লাগবে। কারণ কোন পরীক্ষা কী চলে আসে এটা বলা যায় না, হ্যাঁ। ওকে।
তো তাহলে কোনো ওয়ার্ডের শুরুতে যদি এ থাকে এবং এর পরে যদি সিজিএল থাকে, তাহলে ওই সিজিএল সাধারণত কী হবে, ডাবল হবে, ডাবল হয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট, এই রুলটা ইম্পর্টেন্ট। অর্থাৎ এর পর যদি সি থাকে তাহলে সিটা কী হবে, বলো সিটা ডাবল হবে। তাহলে এর পরে সি থাকলে সিটা সাধারণত ডাবল হবে, ঠিক আছে। যেমন বলো এক্সিট, ঠিক আছে, অ্যাকসেপ্ট, বলো অ্যাকসেশন, অ্যাকসেপ্টেন্স, অ্যাকস্ট, অ্যাক্রো, বলো অ্যাকম্পেনি, অ্যাকম্পেনিমেন্ট, অ্যাক্লেমেশন, অ্যাকমপ্লিশ, অ্যাকমপ্লিশ, অ্যাকোমোডেট, অ্যাক্সিলারেট, অ্যাকিউমুলেট, ঠিক আছে। অ্যাকমপ্লিশ, অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর পরে সি থাকলে সিটা ডাবল হয়ে যায়। এরকম যেই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট সবগুলো আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এই শব্দগুলোর মিনিং জানতে হবে। এই শব্দগুলোর ইংলিশ মিনিং বাংলা মিনিং দুইটাই জানতে হবে, ঠিক আছে। এই শব্দগুলোর ইংলিশ মিনিং বাংলা মিনিং এবং এগুলার বানানগুলো জানতে হবে এবং ইংলিশ মিনিংটা জানতে হবে, কাজে লাগবে। বলে অ্যাক্সেসরি অ্যাক্সেসরি দুইটাই, বলে অ্যাক্সেসরি অ্যাক্সেসরি দুইটাই কারেক্ট। লেখো, ব্যতিক্রম লেখো। বলে অ্যাচিভমেন্ট, বলে একুইস,
বলে অ্যাকুইন্টেন্স। তাহলে অ্যাকুইন্টেন্স, অ্যাকুইস অ্যাচিভমেন্ট। তাহলে অ্যাকুইন্টেন্স, ACQUAINTNC, অ্যাকুইন্টেন্স, ঠিক আছে। বলে অ্যাক্রস। তাহলে ব্যতিক্রম হিসাবে আমরা এই শব্দগুলো কয়েকটা দেখবো। হ্যাঁ, এরপর লেখো এরপরে যদি জি থাকে তাহলে জিটা সাধারণত কি হবে, বলো ডাবল জি হবে। হ্যাঁ, বলে অ্যাগ্রেসর। বলে অ্যাগ্রিশন। বলে অ্যাগ্রাভেট। বলে অ্যাগ্রিভড। বলে অ্যাগ্লোমারেট। অ্যাগ্রিগেট। অ্যাগ্রেন্ডাইজ। এক্সাজারেট। ব্যতিক্রম হিসেবে লিখতে পারো এগ্রি। এগ্রিকালচার, জাস্ট এরকম ভাবে। হ্যাঁ, মানে এগুলো পরীক্ষা আসবে না কখনো। তাহলে এই ধরনের বানানগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এদের প্রত্যেকটার মিনিং বাংলা অর্থ এবং ইংরেজি সমার্থক শব্দ দেওয়া আছে। আমার আমার বইয়ের মধ্যে স্পেলিংয়ের অংশে এগুলো সব মিনিং দেওয়া আছে, ঠিক আছে। আমি শুধু এগুলো দেখাচ্ছি, এটা মুখস্থ করা যায়, ঠিক আছে। এটা মুখস্থ করা যায় সেটা দেখাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, এই রাখো, আজকে তো তোমাদের 7টার ব্যাচে তো আমি ইংলিশে এটা স্পেলিং ক্লাস দেবো না। আমি তো 7টা এবং 9টা একসাথে করে এই ক্লাসগুলো দেবো। ভোকাবুলারি ক্লাসগুলো তো আমি একসাথে দেবো। এটা তো মোজাম্মেল তো এটা ভুল করছে। হ্যাঁ, ভোকাবুলারি ক্লাস তো আমি একসাথে দেবো সব। এইভাবে তো আমি তোমাদেরকে তো এই ক্লাস দেওয়ার কথা না। হ্যাঁ, এই মোজাম্মেল কী করছে এটা? ওদের তো কারেকশন দেবো আজকে। হ্যাঁ, তো কারেকশন দাও। আর এই তোমাদেরকে কারেকশন দিচ্ছি, দাঁড়াও, কারেকশন দিচ্ছি। এই মোজাম্মেল, 7টার ব্যাচ তো তোমার স্পেলিং নাই। এটা তো 9টার ব্যাচে হবে। পরের ব্যাচে 9টার ব্যাচে আমি স্পেলিং সহ যোগ করছি। 7টার ব্যাচে কি স্পেলিং ওয়ার্ড এগুলো আছে নাকি তোমার? তুমি ভালো করে দেখো, না দেখে তুমি একটা ব্যাচের সাথে আর তুমি মার্চ করে দিচ্ছ কেন?
ওদেরকে যদি ক্লাস দিতে হয় তাহলে ওদেরকে 9টার ব্যাচে দিতে হবে সব। এই ধরো স্পেলিং ক্লাস, স্পেলিং, ওয়ার্ড ফর্মেশন, তারপরে এই যে ক্লাসগুলো রাখছি ভোকাবুলারির জন্য 5টা ক্লাস, সিনোনিম অ্যান্টোনিম যে ক্লাসগুলো আছে না, এটা তো 9টার ব্যাচে, নতুন ব্যাচের মধ্যে। এটা স্পেশালের মধ্যে এটা তো ভোকাবুলারি আছে কি এদের ব্যাচে? দেখো ভালো করে, ভোকাবুলারি নাই এদের ব্যাচে। হ্যাঁ, ভোকাবুলারি থাকলে এদের যে মাস করছেন এটার মধ্যে ইয়ে করে দিতে হবে। দেখো তুমি ভালো করে, এটাকে আমি দুইটাকে ভোকাবুলারি ক্লাসগুলো দুইটা ব্যাচকে একসাথে দেবো, আলাদা দেবো দেখো না, সেটা করে একসাথে করো। ওদেরকে 7টার মধ্যে না আজকে দিলে আমি ভোকাবুলারি দিচ্ছি না, স্পেলিং ক্লাস বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি এটা জানা ইয়ে করে দিবে না, আমাকে ডাবল পরিশ্রম করাচ্ছ করে আমাকে দিও। আমি তো ভোকাবুলারি ক্লাসগুলো আর লিটারেচার ক্লাস রাখছি শুধু করে দুইটা ব্যাচকে একসাথে দেওয়ার জন্য। আমি ওই যে স্পেলিং এর ওই যে 1 থেকে 20টা প্রশ্ন, স্পেলিং এর ওই যে কারেকশনের 1 থেকে 20 পর্যন্ত দাও। ঠিক আছে, হ্যাঁ, দুইটা ব্যাচ বলে দাও, দুই ব্যাচ আপনাদেরকে ওই যে ভোকাবুলারি যে ক্লাসগুলো আছে না, স্পেলিং, ওয়ার্ড মিনিং, ফ্রেজ, ইডিয়মস, অ্যান্টোনিম, সিনোনিম, এই ক্লাসগুলো ওই যে লিটারেচার একসাথে হবে, ওই যে দুই ব্যাচ একসাথে হবে। ঠিক আছে, এদেরকে শুক্র শনিবারে ওই সন্ধ্যা 7টায় দাও, তোমার 9টায় দাও। হ্যাঁ হ্যাঁ, কালকে পরের শুক্রবারে শনিবারে 9টায় দিয়ে দিবে, হ্যাঁ, বা 7টায় 8টায় দিয়ে দিবা। হ্যাঁ হ্যাঁ, সেই যে পর থেকে ক্লাসগুলো দেবে তোরা, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। এই তোমাদেরকে আমি ভুল করে আমার ইয়ে করে বলছি, আমার তো হঠাৎ করে মনে পড়ছে। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি কি ওরা? হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? সাউন্ড দাও। হ্যাঁ, আমি তোমাদের ওই কারেকশনের অংশটুকু আমি এখন আলোচনা করছি। ঠিক আছে, কারণ তোমাদের ওই যে স্পেলিং, ওয়ার্ড মিনিং, সিনোনিম বা এরপরে তোমার কী যেন আছে ফ্রেজ, ইডিয়মস, এই ক্লাসগুলো আমি ওই দুইটা ব্যাচকে একসাথে করে দেবো। ঠিক আছে, কারণ দুই ব্যাচে যেহেতু একই অংশ, ঠিক আছে, এই ভোকাবুলারির অংশটা আমি রেখে দিচ্ছি দুই ব্যাচকে একসাথে দেওয়ার জন্য। তো আমার তো ভুলে গেছে, হঠাৎ করে আমার এখন মনে পড়ছে, তো এটা আর এখন দিচ্ছি না। ঠিক আছে, এটা আমরা এখন ইয়াটা দিচ্ছি, আমরা কারেকশনটা দিচ্ছি, হ্যাঁ, কারণ দুই ব্যাচে আমি একসাথে ভার্বের ক্লাস 9টার বেশি চলো করছি, পরে এতে আমি স্পেলিং এটাকে একসাথে করে দেবো, 7টায় দিয়ে দেবো। হ্যাঁ, স্পেলিং, ওয়ার্ড মিনিং, ওয়ার্ড ফর্মেশন, তারপরে তোমার কি ফ্রেজ, ইডিয়মস, এগুলো আমি একসাথে করে দেবো। ঠিক আছে, কারণ ডাবল পরিশ্রম তো করার কোনো মানে নাই এর মধ্যে। ঠিক আছে, কারণ তোমার দুইটা ব্যাচকে আমি সুযোগ দিয়েছি মূলত ওই কারণেই। স্যার এখন কারেকশন আমি তো ওই ব্যাচের সুযোগটা দিয়েছি মূলত ওই কারণে। হ্যাঁ স্যার, কারেকশন এইভাবে আমি তো সুযোগ দেওয়ার কথা না, শুধু শুধু বেকার পরিশ্রম করতেছি। কারেকশন করুন স্যার, কারেকশনটা দাও 1 থেকে 20 কারেকশন দাও 1 থেকে 20। লেখছো বের করছো? দাও সবাইকে সামনে দাও, স্ক্রিনশট দাও। সবাই পাইছো? জি স্যার। ওকে, নাম্বার 1 এ যাও। রাখো, এখান থেকে রাখো, কত থেকে কত মানে 1 থেকে 20 পর্যন্ত রাখো। ওকে, 1 নম্বর হচ্ছে কারেকশন, 1 নম্বর হচ্ছে, আর যারা কারেকশন করেছো এর আগে তারা চলে যাও, লিভ করো, চাইলে লিভ করো। ওকে, দ্য রুট কিছু বাকি ছিল স্যার, ওই তো সেই যেটা বাকি ছিল সেটা দিচ্ছি তো, 1 নম্বর থেকে যাও। ন্যারেশনের স্যার, হ্যাঁ ন্যারেশনের স্যার শেষের অংশটুকু বাকি ছিল স্যার। ও, ন্যারেশন বাকি ছিল, ন্যারেশন এক্সক্লামেটরি সেন্টেন্স বাকি ছিল, এক্সক্লামেটরি সেন্টেন্স। ও আচ্ছা, বলো। স্যার আপনি কারেকশন করি,
পরে যা বাকি আছে স্যার পরে আজকে কারেকশন করি আপনি করেন সলভ ক্লাসে কারেকশন করান। আজকে কারেকশন করি আচ্ছা ঠিক আছে লেখো লেখো হ্যাঁ লেখো লেখো যেটা লেখছো লেখো আর খাইছে রে কি কয় এত কিছু কোন সময় ইয়া থাকলো যেটা বাকি থাকলে কোনো সব রিমাইন্ডার দিয়ে দিবা সমস্যা নাই রিমাইন্ডার দিবা কোনো সমস্যা নেই ঠিক আছে তো লেখো 1 নাম্বার দ্য রুট বিগান আনসার লেখো বিগান হলো কেন দেখো তো দেখো দ্য রুট এখানে দ্য রুট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার তো থার্ড পারসন সিঙ্গুলার হলে সাবজেক্ট তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পরে এস বাই এস থাকে তাহলে বিগিনের পরে দেখো এস বাই এস এস যুক্ত নাই তো যেহেতু বিগিনের পরে এস নাই এই জন্য বিগিন হবে না কারণ রুটটা থার্ড পারসন সিঙ্গুলার তাহলে বিগিন হওয়ার কথা কিন্তু এখানে তো আছে বিগিন এই জন্য বিগিন হবে না আর বিগান হবে না বিগান হবে না কেন এই বিগান হবে না কেন ভার্বের পাস্ট পার্টিসিপেলের আগে বলো হ্যাভ অথবা হ্যাজ বা হ্যাড থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় নাকি ভার্বের পাস্ট পার্টিসিপেলের আগে কি একটা অক্সিলিয়ারি ভার্ব লাগে তাহলে সেক্ষেত্রে এটাকে পাস্ট পার্টিসিপেলের আগে সরাসরি অক্সিলিয়ারি ভার্ব ছাড়া বসানো যায় না তাহলে হ্যাভ বিগান হ্যাজ বিগান তাই না তাহলে বিগানের আগে হ্যাভ অথবা হ্যাজ নাই এই জন্য এটা হবে না আর বিগান হলে কেন বলো সাবজেক্ট প্লাস বলো B2 সাবজেক্ট প্লাস B2 ইজ ইকুয়াল টু পাস্ট ইনডিফিনিট তাহলে বিগান তাহলে সাবজেক্টের পরে B2 বিগান তাহলে 1 নম্বর এই কারণে হচ্ছে তাহলে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট মিলিয়ে হয় পাস্ট ইনডিফিনিট এই জন্য বিগান হলো তারপর হচ্ছে 2 কম্পিউটার হ্যাজ রিভলিউশনাইজড অফিস প্রসিডিউরস মোর দেন এনি মেশিন অফ মডার্ন টাইম আছে তাহলে মোর দেন এনি মেশিন তাহলে আনসারটা লেখো এনি আনসার লেখো দেন এনি এই এনির পরে একটা আদার লাগবে দেন এনি আদার মেশিন তাহলে পুরো বাক্যটা সম্পূর্ণ লিখবা শুধু খালি এই কথাটা মিলে নাও এখানে শুধু আদার শব্দটা যোগ করতে হবে তাহলে দেন এনি আদার মেশিন তাহলে দেনের পরে আদার কেন দেখো সূত্র দেখো দেন এনি আদার প্লাস নাউন হবে সিঙ্গুলার আর দেন দেখো অল আদার প্লাস নাউন হবে প্লুরাল আর দেনের পরে যদি মোস্ট আদার থাকে তাহলে মোস্ট থাকলে মোস্টের পরে আদার লাগবে মোস্ট আদার প্লাস নাউন প্লুরাল তাহলে দেনের পরে আমরা দেখো এনি থাকলে এনি আদার লাগবে অল থাকলে অলের পরে আদার লাগবে মোস্ট থাকলে মোস্টের পরে আদার লাগবে খেয়াল করো দেনের পরে যদি এনি থাকে তাহলে এনির পরে আদার আছে কিনা দেখবা দেনের পরে অল থাকলে অলের পরে আদার আছে কিনা দেখবা দেনের পরে মোস্ট থাকলে মোস্টের পরে যদি না থাকে তাহলে মনে করবো বাক্যটা ভুল আছে আর এক্ষেত্রে নাউনটা কি হবে দেন এনি আদারের পরে নাউনটা হবে সিঙ্গুলার যেমন মেশিন সিঙ্গুলার আর দেন অল আদারের পরে নাউনটা হবে প্লুরাল যদি বলতাম দেন এনের জায়গায় যদি অল থাকতো তাহলে আনসার হতো দেন অল আদার মেশিনস হতো আর দেনের পরে যদি মোস্ট থাকতো তাহলে আনসার হতো দেন মোস্ট আদার মেশিনস ঠিক আছে সো কম্পিউটার হ্যাজ রিভলিউশনাইজড বলো কম্পিউটারে বৈপ্লবিক পরিবর্তন এনেছে অফিস প্রসিডিউরস অফিস ব্যবস্থাপনায় মোর দেন এনি আদার মেশিন অফ মডার্ন টাইম বলো বর্তমান সময়ে যে কোনো মেশিনের তুলনায় কম্পিউটার একটা অফিস ব্যবস্থাপনায় একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে ঠিক আছে তাহলে এর পরে একটা 3 নম্বর হচ্ছে রাইটিং এ বিউটিফুল সনেট ইজ অ্যাজ মাচ অ্যান অ্যাচিভমেন্ট অ্যাজ টু ফিনিশ আ 400 পেজ নভেল এখানে শুরুটা কি কোনো বাক্য জিরান দ্বারা শুরু হয় কোনো বাক্য যদি জিরান দ্বারা শুরু হয় তাহলে তারপরেটা কি হবে বলো জিরান্ড হবে হ্যাঁ তাহলে বাক্যের শুরুতে জিরান থাকলে বলো দেখো সূত্রটা হচ্ছে জিরান প্লাস বিভার প্লাস জিরান প্লাস বিভার প্লাস এস প্লাস
ধরো অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ প্লাস জিরান্ট, এটা মনে করো একটা স্ট্রাকচার। তার মানে কি এই এজের আগে যদি জিরান থাকে, এজের পরের ভাবটা জিরান্ট হবে। আর এজের আগে যদি ভাবটা হয় ইনফিনিটি, 2 প্লাস v1 প্লাস হ্যাঁ বিভার প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস প্লাস 2 প্লাস v1। তো লক্ষ্য করো এই এজের আগে যদি ইনফিনিটিভ থাকে তাহলে এজের পরে ভাবটা হবে ইনফিনিটিভ, আর এজের আগে যদি জিরান থাকে তাহলে এজের পরে ভাবটা হবে জিরান্ট। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, সো রাইটিং এ বিউটিফুল সনেট, রাইটিং এ বিউটিফুল সনেট ইজ বলো এজ, হ্যাঁ as much an achievement, তাহলে as much an achievement, তাহলে as much an achievement, as much an achievement বলো as, তাহলে as কি হবে, টু ফিনিশ হবে নাকি as finishing, তাহলে আনসার হবে as finishing, তাহলে টু ফিনিশের জায়গায় হবে as finishing। সো রাইটিং এ বিউটিফুল সনেট ইজ as much an achievement বলো as finishing a 400 পেজ নোবেল, অথবা লিখতে পারো টু রাইট a beautiful sonnet is as much an achievement বলো as to finish a 400 পেজ নোবেল। তো তুমি যদি এই এজের পরে যদি টু ফিনিশ রাখতে চাও তাহলে রাইটিংটাকে টু রাইট করতে হবে, আর যদি রাইটিংকে রাইটিং হিসেবে রাখতে চাও তাহলে এজের পরে তুমি টু ফিনিশের জায়গায় লিখতে হবে ফিনিশিং। সমান হতে হবে এটা দেনের ক্ষেত্রে। তার মানে কি হচ্ছে এজ এবং দেনের, তার মানে কি শিখলাম, দেখো এজ কিংবা দেনের বলো এজ কিংবা দেনের আগে যদি জিরান থাকে তাহলে এজ কিংবা দেনের পরে জিরান্ট হবে। বলো এজ অথবা দেনের আগে যদি জিরান থাকে, ভাবটা জিরান্ট হয়, তাহলে এজ অথবা দেনের পরেও ভাবটা জিরান্ট হবে। আর এজ কিংবা দেনের আগে যদি ভাবটা হয় ইনফিনিটিভ 2 প্লাস ভার, তাহলে এজ কিংবা দেনের পরেও ভাবটা কি হবে, ইনফিনিটিভ হবে। ঠিক আছে, making friends is more rewarding than to be antisocial, তাহলে making friends is more rewarding than to be antisocial, তাহলে কি হবে, তাহলে মেকিং, তাহলে দেনের আগে কি, দেনের আগে জিরান্ড আছে, তো দেনের পরে কি জিরান্ড হবে নাকি টু বি হবে, তাহলে আনসার হবে দেন বিং। সো মেকিং ফ্রেন্ডস ইজ মোর রিওয়ার্ডিং দেন বিং অ্যান্টি সোশ্যাল। তাহলে এজ এবং দেনের আগে যদি ভাবটা জিরান্ড হয় তাহলে এজ এবং দেনের পরেও ভাবটা জিরান্ড হবে, আর আগে যদি ভাবটা ইনফিনিটিভ হয় তাহলে এজ এবং দেনের পরে ভাবটা ইনফিনিটিভ হবে। আশা করছি বুঝতে পেরেছ। 4 নম্বর, হি লাইকস টু প্লে টেনিস, সুইম অ্যান্ড রিডিং বুকস, তাহলে অ্যান্ডের আগে সবসময় খেয়াল করবা, অ্যান্ড এই শব্দটার আগে খেয়াল করবা, অ্যান্ডের আগে যদি নাউন থাকে, লক্ষ্য করো এন্ডের আগের শব্দ যদি নাউন হয় এন্ডের পরের শব্দ কি হবে, নাউন হবে। এন্ডের আগে যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এন্ডের পরের ওয়ার্ডটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এন্ডের আগে যদি অ্যাডভার্ব হয় বলো এন্ডের পরে কি হবে, বলো অ্যাডভার্ব হবে। এন্ডের আগে যদি ভার্ব থাকে বলো এন্ডের পরেও ভার্বটা থাকবে। এবার এন্ডের আগে ভার্বটা বলো, এন্ডের আগে যদি ভার্বটা বেস ফর্মে থাকে তাহলে এন্ডের পরে ভার্বটা বেস ফর্ম। এন্ডের আগে যদি ভার্বটা আইনযুক্ত ফর্মে থাকে তাহলে এন্ডের পরে ভার্বটা আইনযুক্ত।
এন্ডের আগে যদি ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলে এন্ডের পরে ভার্বটা পাস্ট ফর্ম হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে V1 বলো V1, আবার ভার প্লাস আইএনজি প্লাস এন প্লাস ভার প্লাস আইএনজি। আবার দেখো এন্ডের পরে যদি ভার 2 প্লাস এন প্লাস ভার 2, তার মানে কি এন্ডের আগে যদি ভার্বটা পাস্ট টেন্সে থাকে এন্ডের পরে ভার্বটা পাস্ট টেন্স হবে। এন্ডের আগে যদি ভার্বটা আইএনজি যুক্ত থাকে তাহলে এন্ডের পরেও ভার্বটা আইএনজি যুক্ত হবে। এন্ডের আগে ভার্বটা যদি বেস ফর্মে থাকে তাহলে এন্ডের পরের ভার্বটা বেস ফর্মে থাকবে, ঠিক আছে? তাহলে আসো আমরা দেখি কি আছে এখানে। আই লাইক, বলো হি লাইকস, বলো হি লাইকস টু প্লে টেনিস, সুইম অ্যান্ড, তাহলে এন্ডের আগে কি আছে? সুইম না, তাহলে প্লে সুইম নাকি? তাহলে কি হবে? রিডিং হবে নাকি রিড হবে? রিড বুকস। তাহলে আনসার হবে হি লাইকস টু প্লে টেনিস, সুইম অ্যান্ড রিড বুকস। অথবা তুমি লিখতে পারো, অথবা যদি তুমি পরেরটাকে ধরতে চাও তাহলে এখানে যে আইনজি আছে এটা রাখতে চাও তাহলে আগেরটা আইনজি, তাহলে কি হবে? অর হি লাইকস, যেহেতু রিডের সাথে আইনজি আছে তাহলে এটাকে প্লেয়িং, বলো হি লাইকস প্লেয়িং টেনিস সুইমিং and reading books. ঠিক আছে? তাহলে হি লাইকস প্লেয়িং টেনিস, সুইমিং অ্যান্ড রিডিং বুকস, মানে প্যারালালিজম, হ্যাঁ, সমান সমান হতে হবে, অ্যান্ডের উভয় পাশে সমান সমান থাকতে হবে। ঠিক আছে? দেখো the strong wind, follow the strong wind came, past tense B2, and blow away everything। তাহলে কি হবে? তাহলে কেমটা B2 না, তাহলে এটাও কি হবে? B2 করতে হবে। তাহলে B2 করলে কি হবে? তাহলে এন্ডের আগে B2, এন্ডের পরেও B2। ঠিক আছে? সমান সমান থাকতে হবে। হ্যাঁ, 5 নম্বর, এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস। 5 নম্বর, তো আনসার লগো এন এয়ারপোর্ট or is a busy place. So an airport is a busy place, or বলো the airport is a তাহলে কি হতে হবে? an airport is a busy place অথবা the airport is a busy place। তাহলে কেন হলো এটা? এন হলো কেন, দিয়ে হলো কেন? তাহলে এয়ারপোর্টের হচ্ছে এটা কমন নাউন। লেখো কমন নাউন সিঙ্গুলার হলে, কমন নাউন যদি সিঙ্গুলার হয় তার আগে বলো একটা আর্টিকেল লাগবে। ঠিক আছে? লেখো কমন নাউন সিঙ্গুলার হলে এবং তার দ্বারা যদি একটা পুরো জাতি মানে হোল ক্লাসকে বোঝানো হয়, লেখো কমন নাউন সিঙ্গুলার হলে
এবং তার দ্বারা যদি একটা হোল ক্লাসকে বোঝানো হয়, হোল ক্লাস বলতে কি, এয়ারপোর্ট বললে পৃথিবীর সব এয়ারপোর্ট, বালক বললে পৃথিবীর সব বালক, রিভার নদী বললে পৃথিবীর সব নদী, তাই না? পাখি বললে যে কোনো পাখি, সব পাখি, যে কোনো পাখি হতে পারে নাকি? বালিকা বললে যে কোনো বালিকা, তাহলে এয়ারপোর্ট বললে যে কোনো এয়ারপোর্ট। তাহলে কমন নাউন সিঙ্গুলার এবং তার দ্বারা যদি হোল ক্লাসকে বোঝানো হয়, তার দ্বারা যদি হোল ক্লাস মানে বসাতে হবে। আর্টিকেল বলতে এটা এ হইতে পারে, দি হইতে পারে, এন হইতে পারে। তবে যদি ওয়ার্ডটার শুরুতে যদি ভাওয়াল থাকে তাহলে ভাওয়ালের আগে এ বসবে না, ভাওয়ালের আগে এন বসবে, ঠিক আছে? আর দি ভাওয়াল কিংবা কনসোনেন্ট উভয়ের আগে দি বসতে পারে। তাহলে দিটা কি, ভাওয়াল অথবা কনসোনেন্ট উভয়ের আগে দি বসতে পারে। আর ফার্স্ট লেটার যদি ভাওয়াল হয় তার আগে এন বসবে। যেহেতু এয়ারপোর্টের এটা ভাওয়াল, এই কারণে এন হয়েছে অথবা দি হয়েছে। এয়ারপোর্ট বলতে পৃথিবীর সব এয়ারপোর্টকে বোঝানো হচ্ছে, যে কোনো এয়ারপোর্ট না, হোল ক্লাস, এই কারণে তার আগে আর্টিকেল নিলাম এন, ভাওয়ালের কারণে এন নিয়েছি, আর এখানে দি নিয়েছি, দুইটাই কারেক্ট। যদি এখানে বার্ড বলতাম তাহলে এ বার্ড ক্যান ফ্লাই, বলো দি বার্ড ক্যান ফ্লাই। এ কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল, বলো দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল। বলো এ কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল, দি কাউ ইজ আ ইউজফুল অ্যানিম্যাল। ঠিক আছে? লেখা হয়েছে? তাহলে 6 নম্বর কি আছে দেখো। ওকে, 6 নম্বর আসো। হ্যাঁ বলো, আর কমন নাউন যদি প্লুরাল হয়, বলো কমন নাউন যদি প্লুরাল হয় এবং তার দ্বারা যদি হোল ক্লাসকে বোঝানো হয়, তার আগে আর্টিকেল দি বসবে না। বলো, লেখো, কমন নাউন যদি প্লুরাল হয় এবং তার দ্বারা যদি হোল ক্লাসকে বোঝানো হয়, তাহলে ওই কমন নাউনের আগে আর্টিকেল বসবে না, দি বসবে না। ঠিক আছে? যেমন আমরা বলতে পারতাম এয়ারপোর্টস, বলো এয়ারপোর্টস আর বলো বিজি প্লেসেস। ঠিক আছে? বার্ডস, বলো আমরা বলতে পারি বার্ডস ফ্লাই, দি বার্ডস ফ্লাই বললে হবে না, দি বার্ডস ফ্লাই। তাহলে জিরো পাবা। আর যদি বলো যে দি এয়ারপোর্টস আর বিজি প্লেসেস, তাহলে এটা ভুল। ঠিক আছে? তাহলে কমন নাউন যদি প্লুরাল হয় এবং তার দ্বারা ক্লাসকে বোঝায়, বলো কমন নাউন প্লুরাল এবং তার দ্বারা যদি হোল ক্লাস মানে সব এয়ারপোর্টকে বোঝানো হয়, তাহলে ওই কমন নাউন প্লুরালের আগেও দি বসবে না। ঠিক আছে? হোল ক্লাসকে বোঝালে কমন নাউন সিঙ্গুলার হলে দি বসবে। ঠিক আছে? কিন্তু যদি কমন নাউন প্লুরাল হয় তার আগে দি বসবে না হোল ক্লাসকে বোঝালে। তাহলে বার্ডস বললে যে কোনো পাখি, পাখিরাও উড়ে, তাহলে যে কোনো পাখি উড়ে। হ্যাঁ, তাহলে বার্ডস ফ্লাই, দি বার্ডস ফ্লাই হবে না। বলো কাউজ আর ইউজফুল অ্যানিমেলস, তুমি যদি বলো দি কাউজ আর ইউজফুল অ্যানিমেলস, কথাটা ভুল, বলতে হবে কাউজ আর ইউজফুল অ্যানিমেলস। ছয় নম্বর, ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপার। 6 নম্বরে বানানো ভুল আছে, আনসার হবে ইট ইজ অ্যান, বলো ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপার, বানানো ভুল আছে।
এএনটির জায়গায় ইএনটি হবে। 7 নম্বর হচ্ছে হি হ্যাজ অ্যান 8, 8-এর এটা ভাওয়েল, তাহলে 8-এর এটা ভাওয়েলের আগে অ্যান বসে, তাহলে ভাওয়েলের আগে অ্যান বসে। হি হ্যাজ অ্যান 8 ইয়ার্সের জায়গায় হবে ইয়ার, বলো ওল্ড বয়, ওল্ড সান। হি হ্যাজ অ্যান 8-year-old সান। এই সান হচ্ছে নাউন, সানটা হচ্ছে কি নাউন। তাহলে কোনো নাউনের আগে যদি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ থাকে, বলো কোনো নাউনের আগে যদি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ থাকে, তাহলে ওই হাইফেনেটেড অ্যাডজেক্টিভ প্লুরাল হয় না। বলো হাইফেনেটেড অ্যাডজেক্টিভের প্লুরাল হয় না। বলো হাইফেনেটেড অ্যাডজেক্টিভের প্লুরাল হয় না। বলো 8 ইয়ার্স হবে না, বলো 8-year-old সান। সানটা হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, বলো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তাহলে কোনো নাউনের আগে যদি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ থাকে, তাহলে ওই হাইফেনেটেড অ্যাডজেক্টিভটি বলো প্লুরাল হবে না। দেখো কোনো নাউনের আগে যদি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ থাকে, তাহলে ওই হাইফেনেটেড অ্যাডজেক্টিভের প্লুরাল হবে না। এই কারণে ইয়ার্সের পরিবর্তে ইয়ার্স হয়েছে, ইয়ার হয়েছে। তাহলে ইয়ার্স প্লুরাল, এই কারণে ইয়ার হয়েছে। এখানে সান হচ্ছে নাউন, আর 8 ইয়ার্স ওল্ডের মধ্যে এটা হচ্ছে 8-year-old, এটা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? বলো হাইফেনেটেড, বলো হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। তাহলে হাইফেনেটেড অ্যাডজেক্টিভের কি হয় না, প্লুরাল হয় না। এবার তুমি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ কীভাবে চিনবা? তাহলে দেখো হাইফেনেটেড অ্যাডজেক্টিভের আগে একটি কার্ডিনাল নাম্বার থাকবে। বলো হাইফেনেটেড অ্যাডজেক্টিভ চেনার উপায়। তাহলে হাইফেনেটেড অ্যাডজেক্টিভের আগে কি থাকবে? বলো কার্ডিনাল নাম্বার থাকে, কার্ডিনাল নাম্বার সাধারণত বলো কার্ডিনাল নাম্বার থাকে। হাইফেনেটেড অ্যাডজেক্টিভের আগে একটি সাধারণত কি থাকে? বলো কার্ডিনাল নাম্বার থাকে। তাহলে হাইফেনেটেড অ্যাডজেক্টিভের আগে সাধারণত কি থাকে? কার্ডিনাল নাম্বার থাকে। তাহলে 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার। তাহলে 8 হচ্ছে কার্ডিনাল নাম্বার। তাহলে যেহেতু সান হচ্ছে নাউন, তাহলে এই 8-year-old তার শুরুতে 8 হচ্ছে কার্ডিনাল নাম্বার আছে, অতএব এই সবটা মিলে হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। তাহলে হাইফেনেটেড অ্যাডজেক্টিভের মধ্যে যদি কোনো একটা ওয়ার্ড প্লুরাল থাকে, বলো হাইফেনেটেড অ্যাডজেক্টিভের মধ্যে কোনো একটা ওয়ার্ড যদি প্লুরাল থাকে, তাহলে এটাকে সিঙ্গুলার করতে হবে। বলো তাহলে 8 ইয়ার্স, ইয়ার্সটা প্লুরালে ছিল, এই জন্য এটাকে ইয়ার করতে হবে। সো হি হ্যাজ অ্যান 8-year-old সান, হি হ্যাজ অ্যান 8-year-old সান। বলো যেমন হি রোট, বলো হি রোট এ পেজের নভেল। তাহলে এই নভেলটা হচ্ছে নাউন। দেখো 400 পেজেস, 400 পেজেসের মধ্যে 400 এটা হচ্ছে কার্ডিনাল, তার আগে এই পেজেসটা প্লুরাল আছে না, তাহলে কি হবে? হি রোট এ 400 পেজ novel. He wrote a 400 page novel. ঠিক আছে, he wrote a 400 page novel. হ্যাঁ 10 years old হবে, ঠিক আছে। বলো তুমি 10 years old বলতে পারো, he is 10 years old এটা বলতে পারবা। he is 10 years old এটা বলতে পারবা, কারণ কি 10 years old এর পরে নাউন নাই, কিন্তু he is a 10-year-old boy। 10 years old এর পরে যদি নাউনটা যোগ করো তাহলে এটা হাইফেনেটেড হয়ে যাবে। হ্যাঁ 10 years old এর মধ্যে এটা নাউন নাই, এই কারণে 10 years old বলা যাবে, কিন্তু ওল্ডের পরে যদি নাউনটা যোগ করো বয় গার্ল, তাহলে 10 ইয়ার্সটা 10 ইয়ার হয়ে যাবে। বুঝছো? বলো আই বোট, বলো আই বোট টু বলো 2 ডজনস ম্যাঙ্গোস। তাহলে ম্যাঙ্গোস হচ্ছে নাউন, তাহলে 2 ডজন সেটা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে? আই বোট 2 ডজনস নাকি 2 ডজন, বলো 2 ডজন ম্যাঙ্গোস।
আশা করছি বুঝতে পেরেছ। এবার লেখো 8 নম্বর, হিজ ইংলিশ নলেজ ইজ পুয়ার। এটা ভুল আছে, আনসার হবে হিজ নলেজ অফ ইংলিশ ইজ পুয়ার। 8 নম্বর এখানটা চালো, হিজ নলেজ অফ ইংলিশ ইজ পুয়ার। লেখো হিজ নলেজ অফ ইংলিশ ইজ পুয়ার। হিজ নলেজ অফ ইংলিশ ইজ পুয়ার। ঠিক আছে, তাহলে হিজ নলেজ অফ ইংলিশ ইজ পুয়ার। His knowledge of English is poor. His knowledge of English is poor. বলো ইংলিশ নলেজ কখনো ইংলিশ শুধু ইংলিশ হয় না। বলো ইংরেজি সম্বন্ধে তার জ্ঞান। বলো সব নলেজ ইংলিশ হয় না, বলতে হবে কি ইংরেজি সম্বন্ধে জ্ঞান। সো হিজ নলেজ অফ ইংলিশ, হিজ নলেজ অফ ম্যাথমেটিক্স, হিজ নলেজ অফ কেমিস্ট্রি। ঠিক আছে, তারপর দেখো 9 নাম্বার, ইট ওয়াজ আজ হু ডিড ইট বিফোর হি কেম। তাহলে আনসার লেখো, 9 নাম্বার আনসার লেখো ইট ওয়াজ, আজের জায়গা হবে উই। It was we, তাহলে who did এর জায়গা হবে had done, who had done it before he came. এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম। তাহলে সূত্র কি বলো, বি ওয়াজ হচ্ছে বি ভার্ব। তাহলে বি ভার্বের পরে কি বসে বলো, বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম। তাহলে আজের সাবজেক্ট ফর্ম হচ্ছে উই, আর সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 প্লাস বিফোর প্লাস সাবজেক্ট প্লাস বলো বি2। তাহলে বিফোরের পরে যদি বাউট হয় পাস্ট ইনডিফিনিট, তাহলে বিফোরের আগে বাউট হবে পাস্ট পারফেক্ট। তাহলে এই জন্য ডিটের জায়গা হচ্ছে হ্যাড ডান। বলো বিফোরের পরে যদি বাউটা থাকে পাস্ট ইনডিফিনিট কেম, তাহলে বিফোরের আগে বাউটা হবে কি পাস্ট পারফেক্ট। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে হেড বসলে হয় পাস্ট পারফেক্ট। ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে হেড বসলে কি হয় পাস্ট পারফেক্ট। আর বি ভার্বের পরে সাবজেক্ট ফর্ম, বি ভার্বের পরে সাবজেক্ট ফর্ম, এই কারণে উই হয়েছে। ইট ওয়াজ উই হু হ্যাড ডান ইট বিফোর হি কেম। দশ নম্বর, উড ইউ মাইন্ড ইফ আই, বলো ইফ আই ওয়েন দেয়ার। তো 10 নম্বর হচ্ছে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ইফ আই ওয়েন দেয়ার। সো উড, তাহলে ইফ দ্বারা যদি দুইটা ক্লজ যুক্ত হয়, দেখো ইফ আছে, তাহলে ইফ দ্বারা যদি দুইটা ক্লজ যুক্ত হয়, বলো মেইন ক্লজ দিয়ে উড থাকে, বলো ইফের এক পাশে যদি উড থাকে অপর পাশে ইফ ক্লজের বাউটা কি হবে পাস্ট ইনডিফিনিট। তার মানে কি সাবজেক্ট প্লাস উড প্লাস ভি1 প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস বি2 অথবা ওয়ার থাকলে হবে বি ভার্ব। তাহলে ইফের এক পাশে যদি উড থাকে, বি ভার্ব থাকলে হবে ওয়ার। ঠিক আছে, তাহলে এটাকে সাবজেক্ট প্লাস উড, এটাকে প্রশ্ন করলে কি হয়, উডটা সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে উড ইউ মাইন্ড ইফ আই, গয়ের পার্সেন্স কি, গয়ের বি2 হচ্ছে বলো ওয়েন্ট, তাহলে উড ইউ মাইন্ড ইফ আই ওয়েন দেয়ার। আর আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইফের এক পাশে যদি উড থাকে, বলো উড হ্যাভ, বলো উডের সাথে যদি হ্যাভ থাকে, বলো উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, এতে যে কোনো একটি থাকলে তাহলে উড হ্যাভ প্লাস বি3 প্লাস ই প্লাস সাবজেক্ট প্লাস বলো হ্যাড প্লাস বি3। লক্ষ্য করো
তাহলে দুইটা ক্লজ যদি ইফ দ্বারা যুক্ত হয়, দুইটা ক্লজ যদি ইফ দ্বারা যুক্ত হয়, তাহলে ইফের এক পাশে যদি উড হ্যাভ থাকে, ইফের এক পাশে যদি উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ থাকে, তাহলে অপর পাশে বারোটা কী হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে পাস্ট পার্টিসিপল আগে হ্যাড বসবে। ঠিক আছে, 11 নম্বরটা দেখো। তাহলে আই কুড হ্যাভ হেল্পড ইউ, তাহলে উড হ্যাভ আর কুড হ্যাভ একই ধরন না? তাহলে 11 নম্বর কী হবে? তাহলে আই কুড হ্যাভ হেল্পড ইউ ইফ ইউ রিমাইন্ড। তাহলে কুড হ্যাভ আছে, কুড হ্যাভ, উড হ্যাভ, শুড হ্যাভ নাকি? তাহলে রিমাইন্ডকে পাস্ট পারফেক্ট টেন্স কি? তাহলে ইফ ইউ বলো, ইফ ইউ রিমাইন্ডের পাস্ট পারফেক্ট কী হবে? তাহলে হ্যাড প্লাস রিমাইন্ডেড। ইফ ইউ হ্যাড রিমাইন্ডেড মি, পাস্ট পারফেক্ট। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে হ্যাড বসলে পাস্ট পারফেক্ট। তাহলে ইফের এক পাশে যদি উড হ্যাভ থাকে, বলো ইফের এক পাশে যদি উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ থাকে, তাহলে ইফ ক্লোজের বারোটা হবে পাস্ট পারফেক্ট। বারো নম্বর আনসার হচ্ছে আই হ্যাভ অ্যান আর্জেন্ট piece of business। বলো কাজ অর্থে বিজনেসটা অলওয়েজ সিঙ্গুলার। ওয়ার্ক এবং বিজনেস কাজ অর্থে অলওয়েজ সিঙ্গুলার। ওয়ার্ক এবং বিজনেস কাজ অর্থে কি? অলওয়েজ সিঙ্গুলার। তাহলে ওয়ার্ক এবং বিজনেস কাজ অর্থে এটা সিঙ্গুলার। তাহলে বিজনেস এবং ওয়ার্কের আগে সরাসরি এ অথবা এন বসতে পারে না, সরাসরি এ অথবা এন বসতে পারে না। তাহলে এ অথবা এনের পরে কী লাগে? পিস অফ লাগে, পিস অফ, হ্যাঁ এই শব্দটা যোগ করা লাগে। তাহলে আই হ্যাভ এন আর্জেন্ট ওয়ার্ক হবে না, বলতে হবে আই হ্যাভ এন আর্জেন্ট পিস অফ ওয়ার্ক, আই হ্যাভ এন ইম্পর্টেন্ট পিস অফ ওয়ার্ক, আই হ্যাভ এন ইম্পর্টেন্ট পিস অফ বিজনেস, আই হ্যাভ এন আর্জেন্ট পিস অফ বিজনেস, আই হ্যাভ এন আর্জেন্ট পিস অফ বিজনেস। আমার একটা জরুরি কাজ আছে। তাহলে আমার একটা জরুরি কাজ আছে ইংরেজি কি? আই হ্যাভ এন আর্জেন্ট পিস অফ বিজনেস। ঠিক আছে, তো আমরা শিখে ফেলি আই হ্যাভ এন আর্জেন্ট পিস অফ বিজনেস। ঠিক আছে, I have an urgent piece of business. তাহলে 13 নম্বর হচ্ছে মেনি ক্যাটেলসে দেখা হবে। মেনি ক্যাটেল, বলো মেনি ক্যাটেলস হবে ক্যাটেল, কারণ ক্যাটেল শব্দটা অলওয়েজ প্লুরাল। তাহলে মেনি ক্যাটেল, বলো ওয়ার স্লটার্ড, যেহেতু ক্যাটেলটা প্লুরাল তাহলে ওয়ার হবে, ওয়ার স্লটার্ড। সো মেনি ক্যাটেল ওয়ার স্লটার্ড, ক্যাটেলটা অলওয়েজ প্লুরাল। বলো ক্যাটেল শব্দটা অলওয়েজ প্লুরাল। আমি আবারও বলছি, প্রেডিকেট অংশে কিছু নাউন আছে যেগুলো অলওয়েজ সিঙ্গুলার, যেমন ইনফরমেশান, অ্যাডভাইস, ফার্নিচার, মেশিনারি, ঠিক আছে, জুয়েলারি, ওকে, ওয়ার্ক, মিউজিক, বিজনেস, ঠিক আছে, এরকম কিছু ওয়ার্ড আছে, ট্রাফিক, ওকে, ব্রেড, এরকম কিছু ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলো কি, যেগুলোর আগে সরাসরি এ অথবা এন বসে না, এদের আগে কী করতে হবে? এ অথবা এন থাকলে এ পিস অফ সহকারে যোগ করতে হবে। এ পিস অফ নিউজ, এ পিস অফ অ্যাডভাইস, এ পিস অফ ফার্নিচার, এ পিস অফ মেশিনারি, এ পিস অফ ইনফরমেশান, এ পিস অফ ট্রাফিক, ঠিক আছে, এ পিস অফ ব্রেড, এ পিস অফ ওয়ার্ক, এ পিস অফ, হ্যাঁ বলো, বিজনেস ইত্যাদি এইভাবে বলতে হবে। তাহলে প্রেডিকেট অংশে কিছু নাউন আছে যে নাউনগুলো অলওয়েজ সিঙ্গুলার, আর এই নাউনগুলো যদি প্রেডিকেট অংশে এই নাউনগুলোর আগে শুধু এ অথবা এন থাকলে মনে করবো বাক্যটা ভুল আছে। তো
তাহলে এ অথবা এন এর সাথে কি যোগ করতে হবে? বলো এ অথবা এন এর পরে পি সব যোগ করতে হবে। এটা আমার আমার নাম্বার জেন্ডারের ক্লাসে এগুলো দেওয়া আছে। নাম্বার অ্যান্ড জেন্ডারের যে বই, আমার বইয়ের মধ্যে নাম্বার অ্যান্ড জেন্ডার যে টপিকটা আছে, এই নাম্বার টপিকের শেষের দিকে দেখো এটা সম্ভবত 12 নম্বর রুলে দেওয়া আছে। সম্ভবত নাম্বারের 12 নম্বর রুলটা দেখো, ওখানে দেওয়া আছে যে কিছু নাউন আছে অলওয়েজ সিঙ্গুলার এবং তালিকাটা দেওয়া আছে এবং এই নাউনগুলোর বৈশিষ্ট্য দেওয়া আছে। একটু পড়তে হবে, না পড়লে এগুলো পারা যাবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দেখতে হবে, না দেখলে কেমনে বুঝো? না দেখলে তো পারবে না। তোমরা যদি মনে করো যে বিগত বছরের প্রশ্ন পড়তেছো, পড়লেই চলবে, তাহলে পড়ো, অসুবিধা কি? বিগত বছরের প্রশ্ন পড়ে যদি পাস করতে পারো, পড়ে ফেলে, অসুবিধা কি? হ্যাঁ, যদি একটা নিয়ম জানো তাহলে 50টা রুল মাথায় এমনিতে ঢুকে যাবে। আর যদি নিয়ম না জানো তাহলে 50টা বাক্য পড়লেও দেখবা অনেক সময় 5টা বাক্য বেশি মনে থাকবে না, ঠিক আছে? কনফিউশন হয়ে যাবে। আগে নিয়মটা ক্লিয়ারলি বুঝো। হ্যাঁ, 14 নম্বর হচ্ছে মেনি এ ম্যান ডাইজ ইন রোড অ্যাক্সিডেন্টস। 14 নম্বর হচ্ছে মেনি এ ম্যান, বলো, ডাইজ ইন রোড অ্যাক্সিডেন্টস। তাহলে সূত্রটা কি? মেনি প্লাস এ অথবা এন প্লাস নাউন হচ্ছে সিঙ্গুলার প্লাস ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে মেনি এ নাউনটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার। বলো সিঙ্গুলার ভার্বের সাথে এসবিএস বসে। বলো মেনি এ বলো মেনি আ ক্যান্ডিডেট। বলো মেনি আ ক্যান্ডিডেট ওয়ান্ট হবে নাকি ওয়ান্টস হবে? বলো ওয়ান্টস টু take the test. So many a candidate wants to take the test. অনেক পরীক্ষার্থী পরীক্ষাটা দিতে চায়। ষোলো নম্বর, who of the two officers is more senior? 15 নম্বর। 15 নম্বর আনসার লেখো which of the two officers, which of the two officers, which of the two officers is the senior? তাহলে which of the two officers is the senior? তাহলে which of the two officers is the senior? এখানে দি সিনিয়র হলো কেন? লেখো সিনিয়রটা অলওয়েজ কম্পারেটিভ। এই সিনিয়র শব্দটা অলওয়েজ কম্পারেটিভ, তার আগে মোরের দরকার নাই। বলো সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপেরিয়র, প্রায়র, পোস্টেরিয়র। বলো কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ আছে ল্যাটিন কম্পারেটিভ, মনে আছে আশা করছি? হ্যাঁ, অ্যাডজেক্টিভের ক্লাসে ল্যাটিন কম্পারেটিভ। বলো কিছু কম্পারেটিভ সিনিয়র, তার মধ্যে একটা, ঠিক আছে? তাহলে কোনো বাক্যে আমরা বলেছি কোনো বাক্যে অফ দ্য টু থাকলে, তাহলে অফ দ্য টু আছে। কোনো বাক্যে অফ দ্য টু থাকলে বলো কম্পারেটিভের আগে দি বসবে। তাহলে কোনো বাক্যে অফ দি টু থাকলে কম্পারেটিভের আগে দি বসবে। তো সিনিয়র যেহেতু নিজেই কম্পারেটিভ, তাই তার আগে বলো মোরের পরিবর্তে দি সিনিয়র হবে অফ দ্য টু থাকার কারণে। যেহেতু এই বাক্যে অফ দ্য টু আছে, যেহেতু এই বাক্যে অফ দি টু আছে, তাই সিনিয়রের আগে দি সিনিয়র হবে, সিনিয়রের আগে দি বসবে, কারণ সিনিয়র নিজেই কম্পারেটিভ, সিনিয়র নিজেই কম্পারেটিভ, ঠিক আছে? আর হুইচ হলো কেন?
লেখো কোনো একটি গ্রুপ থেকে কাউকে আইডেন্টিফাই কিংবা বাছাই করা বোঝালে, আবার বলছি, কোনো একটি গ্রুপ থেকে কাউকে আইডেন্টিফাই কিংবা বাছাই করা বোঝালে ওই বাক্যে হু, হুম কিংবা হোয়াটের পরিবর্তে বলো হুইচ বসবে। কোনো কাউকে আইডেন্টিফাই কিংবা বাছাই করা বোঝালে ওই বাক্যে হু, হুম কিংবা হোয়াটের পরিবর্তে বলো হুইচ বসবে। আবার বলছি, কোনো একটি গ্রুপ থেকে কাউকে আইডেন্টিফাই কিংবা বাছাই করা বোঝালে ওই বাক্যে হু, হুম কিংবা হোয়াটের পরিবর্তে বলো হুইচ বসবে। আর এখানে বলছে দুইজন অফিসারের মধ্যে বেশি সিনিয়র কে, দুইজনের মধ্যে বেশি সিনিয়র কে, এই কারণে আমরা কি হুয়ের পরিবর্তে হুইচ নিয়েছি। তাহলে অফিসার দুইজনের মধ্যে বেশি সিনিয়র কে, একজনকে আইডেন্টিফাই করতে বলছে, তাই না? তাহলে কোনো একটি গ্রুপ থেকে কাউকে আইডেন্টিফাই বা বাছাই করতে বলা হলে ওই গ্রুপে আমরা হু, হুম কিংবা হোয়াটের পরিবর্তে কী নেব? আমরা হুইচ নেব। হু, হুম কিংবা হোয়াটের পরিবর্তে কী নেব? বলো হুইচ নেব। হ্যাঁ, ওকে। তারপরে যাও, কত নম্বর আছে? 16 নম্বর। রেয়ারলি হি ফরগেটস টু কল মি। তো রেয়ারলি হি ফরগেটস টু কল মি, তো আনসার লেখো রেয়ারলি ডাজ হি ফরগেট টু কল মি। লেখো রেয়ারলি ডাজ হি ফরগেট টু কল মি। তো রেয়ারলি ডাজ হি ফরগেট কেন হলো নাকি? লেখো কোনো বাক্য অথবা ক্লজের শুরুতে লেখো রেয়ারলি, লেখো বেয়ারলি, হার্ডলি, স্কার্সলি, seldom, never, little, not only, no sooner, nor, neither, so। বলো এই নেগেটিভ ওয়ার্ডগুলোর যে কোনো একটি, বলো এই নেগেটিভ ওয়ার্ডগুলোর যে কোনো একটি, বলো অফ দ্য টু থাকলে কম্পারেটিভের আগে দিয়ে বসে। বলো কোনো বাক্যে অফ দি টু থাকলে কম্পারেটিভের আগে দিয়ে বসে। সিনিয়র যেহেতু নিজেই কম্পারেটিভ, এই কারণে দি সিনিয়র হয়েছে, কারণ অফ দ্য টু আছে, হুইচ অফ দ্য টু। তাহলে কোনো বাক্যে অফ দ্য টু থাকলে কম্পারেটিভের আগে দিয়ে বসে। যাকে এটার ব্যাখ্যা লেখো, লেখো রেয়ারলি, বেয়ারলি, হার্ডলি, স্কার্সলি, সেলডম, নেভার, লিটল, নট অনলি, বলো নো সুনার, নর, নাইদার, সো। বলো এই নেগেটিভ ওয়ার্ডগুলোর যে কোনো একটি কোনো বাক্য অথবা ক্লজের শুরুতে থাকলে, এই নেগেটিভ ওয়ার্ডগুলোর যে কোনো একটি কোনো বাক্য অথবা ক্লজের শুরুতে থাকলে ওই বাক্য অথবা ক্লজের গঠন হবে প্রশ্নবোধক। ওই বাক্য অথবা ক্লজের গঠন হবে প্রশ্নবোধক, ঠিক আছে? কিন্তু বাক্যের শেষে, বলো কিন্তু বাক্যের শেষে চিহ্নটি হবে, বলো অ্যাসার্ট, চিহ্নটি হবে ফুল স্টপ। কিন্তু বাক্যের শেষে চিহ্নটি হবে কি? ফুল স্টপ। কিন্তু বাক্যের শেষে চিহ্নটিও কী হবে? বলো ফুল স্টপ হবে।
এই ওয়ার্ডগুলির যে কোনো একটি থাকে ওই বাক্য এবং ক্লজের গঠন হবে প্রশ্নবোধক, কিন্তু বাক্যের শেষে চিহ্নটা হবে ফুল স্টপ। চিহ্নটা হবে কি? ফুল স্টপ। যেমন দেখো লিটল, বলো লিটল আই নিউ অ্যাবাউট ইট। লেখো লিটল আই নিউ অ্যাবাউট ইট, তাহলে কি হবে? লিটল আই নিউ কে প্রশ্নবোধক করলে কি হবে? বলো ডিড আই নো। বলো লিটল ডিড আই নো অ্যাবাউট ইট। সো লিটল ডিড আই নো অ্যাবাউট ইট। ঠিক আছে। সেলডম আই গো দেয়ার, তাহলে সেলডম আছে, সেলডমের পরে আই গো, তাহলে এটা কি করতে হবে? সেলডম আই গো কে প্রশ্নবোধক করলে কি হবে? ডু আই গো দেয়ার। বলো সেলডম ডু আই গো দেয়ার। ঠিক আছে। এখন দেখো আই হ্যাভ made a mistake and so you have, তাহলে নেগেটিভ ওয়ার্ডটা কি এখানে আছে নাকি এখানে আছে? তো এই বাক্যের মধ্যে নেগেটিভ ওয়ার্ডটা আছে এখানে, তো এই নেগেটিভ ওয়ার্ডের পরের অংশটাকে প্রশ্নবোধক করতে হবে। বলো নেগেটিভ ওয়ার্ডটা যেখানে থাকে, বলো নেগেটিভ ওয়ার্ডটা যেখানে থাকবে, তাহলে নেগেটিভ ওয়ার্ডের পরের অংশটাকে নেগেটিভ করবা, প্রশ্নবোধক করবা। নেগেটিভ ওয়ার্ডের পরের অংশটাকে প্রশ্নবোধক করতে হবে। তাহলে নেগেটিভ ওয়ার্ডটা আছে এখানে, তাহলে এই সোয়ের পরের অংশটাকে প্রশ্নবোধক করবা। আগের অংশটা যেভাবে আছে, আগের অংশটা যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে আই হ্যাভ মেড আ মিস্টেক যেভাবে আছে লিখে ফেলো। দেখো আই হ্যাভ লেখো আই হ্যাভ মেড এ মিস্টেক অ্যান্ড সো ইউ হ্যাভ কে প্রশ্নবোধক করলে কি হবে? বলো সো হ্যাভ ইউ, ফুল স্টপ। সো আই হ্যাভ মেড এ মিস্টেক অ্যান্ড সো হ্যাভ ইউ। 17 নম্বর, শি ইজ আ ম্যান অফ ওয়ার্ডস, ভুল আছে, বলতে হবে শি ইজ আ ওম্যান অফ ওয়ার্ডস। শি তো মহিলা, তাই না? তাহলে শি ইজ এ ম্যান হবে নাকি ওমেন হবে? বলো শি ইজ আ ওম্যান অফ হার ওয়ার্ড। আর যদি পুরুষ হইতো তাহলে হতো হি ইজ এ ম্যান অফ হিজ ওয়ার্ড। তাহলে হি এর ক্ষেত্রে ম্যান আর শি এর ক্ষেত্রে ওমেন। হ্যাঁ, বলো এ ওমেন অফ, ফ্রেজটা কি? এ ওমেন অফ হার ওয়ার্ড। আর ম্যানের ক্ষেত্রে এ ম্যান অফ, মহিলা হলে এটা হবে, পুরুষ হলে এটা হবে। এক কথার মানুষ। ডু অ্যাকর্ডিং, লেখো অ্যাজ আই সাজেস্ট। পরেরটা হচ্ছে ডু অ্যাকর্ডিং অ্যাজ আই সাজেস্ট। বলো অ্যাকর্ডিং অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তুমি অ্যাকর্ডিং এর পরে অ্যাজ দিবা পরে কখন? যখন সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, ক্লজ থাকবে। আর অ্যাকর্ডিং এর পরে টু নিবা যদি পরে সাবজেক্ট ভার্ব না থাকে। বলো অ্যাকর্ডিং এর পরে অ্যাকর্ডিং টু কখন? অ্যাকর্ডিং টু প্লাস ফ্রেজ। বলে অ্যাকর্ডিং এর পরে অ্যাজ নিবা যদি ক্লজ থাকে, আর অ্যাকর্ডিং এর পরে টু নিবা যদি পরে ফ্রেজ থাকে। হ্যাঁ, যেমন ডু অ্যাকর্ডিং টু মাই সাজেশন। মাই সাজেশন হচ্ছে ফ্রেজ। ওকে,
একটি মাত্র ভার্ব যদি বি ভার্ব হয় অথবা হ্যাভ ভার্ব হয় অথবা মডাল ভার্ব হয়, তাহলে এটাকে আমরা সাবজেক্টের আগে বসালে প্রশ্নবোধক হয়ে যায়। সাবজেক্টের আগে বসালে সাধারণত কি হয়ে যায়? প্রশ্নবোধক হয়ে যায়। এই কারণে ইউ হ্যাভ কে হ্যাভ ইউ বললেই হয়ে যায়। আই এম বললে এম আই কে বললে এম আই বললে হয়ে যায়। 19 নম্বর হচ্ছে উই। বলো 19 এবং 20 নম্বরের আনসার হবে উইথ। 19 এবং 20 নম্বরের আনসার হবে উইথ। বলো হি রিডস ইংলিশ উইথ মি 20 নম্বর। আর দ্য অথরাইজ কেপ দ্য কেবিন কি? উইথ দ্য ম্যানেজার। বলো কি? উইথ দ্য ম্যানেজার। এটা ব্যাখ্যা অবশ্য আমরা প্রিপারেশন অংশে দিয়েছি। তারপরেও বলছি লেখো। লেখো কাছে অর্থে নিকটে বা প্রক্সিমিটি বুঝালে ব্যক্তির আগে উইথ বসবে। লেখো কাছে অর্থে নিকটে বা প্রক্সিমিটি বুঝালে ব্যক্তির আগে উইথ বসবে। কাছে অর্থ যদি নিকটে বা প্রক্সিমিটি বোঝায় তাহলে ব্যক্তির আগে উইথ বসবে। তাহলে 20 নম্বর 21 নম্বরে উইথ কেন হলো? 20 নম্বর এবং 19 নম্বরে আনসার উইথ হলো কেন? বলো কাছে অর্থ যদি প্রক্সিমিটি বা নিকটে বোঝায় তাহলে আমরা ব্যক্তির আগে উইথ নেব। তাহলে এখানে লেখিকা ম্যানেজারের কাছে চাবিটা রাখলো, তাহলে ম্যানেজারের কাছে না যে চাবিটা রাখা সম্ভব না। আবার সে আমার কাছে ইংরেজি পড়ে, সে আমার সাথে কানেক্টেড না হয়ে ইংরেজি পড়া সম্ভব না, তাই না? তাহলে হি রিডস ইংলিশ উইথ মি আর দ্য অথরাইজ কেপ দ্য কেবিন কি? উইথ দ্য ম্যানেজার। ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আজকে এই পর্যন্তই। কালকে 3টায় তোমাদের সলভ ক্লাস হবে, ঠিক আছে? কালকে বিকাল 3টায় সলভ ক্লাস হবে, সলভ ক্লাসটা করে নিও। ওকে বাই। 21 থেকে বাকিটুকু আমরা লাস্ট ক্লাসে করেছি। 21 থেকে বাকি অংশটুকু আমরা লাস্ট ক্লাসে করিয়েছি। হ্যাঁ, আমরা লাস্ট ক্লাসে 21 থেকে পরের অংশটুকু করিয়েছি, ঠিক আছে? 21 নম্বরে বাই রেডিও হবে, বাই রেডিও অথবা অন দ্য রেডিও। বাই রেডিও হবে, 21 নম্বরে বাই হবে, BY বাই।